লোহার উপর তামার প্রলেপ দিচ্ছি, যার উপর প্রলেপটা দেবো তাকে ব্যবহার করা হবে সবসময় ক্যাথোড রূপে। তাকে সবসময় কি রূপে ব্যবহার করা হবে? ক্যাথোড রূপে। এটা হচ্ছে কিন্তু সূত্র, কিন্তু সবারই ক্ষেত্রে তড়িৎ লেপনের সবারই ক্ষেত্রেই হচ্ছে যে এই সূত্রটা, ঠিক আছে? তো যার উপর রং প্রলেপটা দেবো তাকে ব্যবহার করা হবে কি রূপে? ক্যাথোড রূপে। ক্যাথোড কি? যেটা হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অর্ঘ অ্যান্ড সৌম্যস ক্লাসেস, দ্য হার্ট অফ লার্নিং। তো চলে এসেছি আজকে তড়িতের রাসায়নিক প্রভাব পার্ট 2 নিয়ে। এর আগে আমি পার্ট 1-এ ভিডিওটা করেছি, তো আশা করি অনেকেই দেখেছো। আর যারা যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওটা গিয়ে দেখে নিও, আমাদের প্লে লিস্টে দেওয়া আছে ক্লাস 8-এর, তো সায়েন্সের প্লে লিস্টে। তো আজকের ভিডিওটা দেখার আগে তোমরা আগে অবশ্যই পার্ট 1টা দেখে নিও, তাহলে তোমাদের আজকের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। তো তোমরা অনেকেই জানো যে আগামী বছর আমরা একটা অনলাইন ক্লাস শুরু করার পরিকল্পনা নিয়েছি। তো সেখানে যে পরিষেবাগুলো তোমাদেরকে দেওয়া হবে সেগুলো হচ্ছে লাইভ ক্লাস, উন্নত স্টাডি মেটেরিয়াল এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে মক টেস্ট নেওয়া হবে। তো এইভাবে আধুনিক পদ্ধতিতে তোমাদের করানো হবে, আর একটা রিজনেবল প্রাইসের মধ্যে তোমাদেরকে করানো হবে। তো যারা যারা ইন্টারেস্টেড, যারা যারা আগ্রহী, অবশ্যই কমেন্টে জানাও আমাদের। আর আশা করি অনেককেই পাশে পাবো, সবাইকেই। আর অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করো আমাদের অফলাইন সেন্টারটা কোনখানে। আমাদের অফলাইন সেন্টার হচ্ছে যে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে। তো যারা কাটোয়া বা আশেপাশে এলাকায় আছো, তারা যদি ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই আমাদের সেন্টারে ভিজিট করো। তো তাহলে চলো শুরু করা যাক আজকের তড়িতের রাসায়নিক প্রভাব পার্ট 2। তো আগের ক্লাসে আমরা কি কি জেনেছিলাম? পার্ট 1-এ আগের ক্লাসে আমরা জেনেছিলাম যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, যে প্রক্রিয়াটা বলা হচ্ছিল তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণের ব্যবহার। তারপর হচ্ছে যে দুটো তড়িৎ বিশ্লেষণ এখানে ছিল, একটা হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণ আর একটা হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। এই কটা টপিক নিয়ে আমরা জেনেছিলাম, ঠিক আছে? তো যে প্রক্রিয়া, যেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, সেই জিনিসটা কি ছিল সেটা একবার আমরা একটু ঝালিয়ে নিই। যে তড়িৎ বিশ্লেষণ হচ্ছে একটা বিশেষ প্রক্রিয়া যেখানে কোনো পদার্থকে জলের মধ্যে দ্রবীভূত করব, মানে গুলে দেবো, পদার্থটা আয়ন উৎপন্ন হবে। যেমন NaCl কে গুলে দিলাম, উৎপন্ন হয়েছিল কি Na+ আর Cl-। আয়ন উৎপন্ন হবে, দিয়ে তাদের মধ্যে রাসায়নিক নানান পরিবর্তন হবে এবং পরিবর্তনের ফলে সেখান থেকে নতুন কিছু পদার্থ উৎপন্ন হবে। এই গোটা যে প্রসেস, প্রথমে গুলে দিলাম, আয়ন উৎপন্ন হলো, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, দিয়ে তারপরে কি হবে, সেখান থেকে তাদের রাসায়নিক পরিবর্তন হবে, দিয়ে নতুন কিছু উৎপন্ন হবে। এখানে যেমন সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে উৎপন্ন হয়েছে ক্লোরিন গ্যাস, জলের ক্ষেত্রে উৎপন্ন হয়েছিল একটা হাইড্রোজেন গ্যাস আর একটা হচ্ছে যে অক্সিজেন গ্যাস, ঠিক আছে? তো এই গোটা প্রসেসটাকে বলা হবে তড়িৎ বিশ্লেষণ। আর আজকের যেটা টপিক সেটা হচ্ছে তড়িৎ লেপন। তড়িৎ লেপন জিনিসটা কি? লেপন মানে হচ্ছে যে আস্তরণ বা প্রলেপ দেওয়া। যেমন আমাদের যে মাংস আছে, সে মাংসের ওপর, আমাদের শরীরে যে মাংস আছে, সে মাংসের ওপর একটা প্রলেপ আছে, একটা আস্তরণ আছে। কি বলতো? সেটা হচ্ছে চামড়া। সেটা হচ্ছে যে চামড়া। এটা কি করছে চামড়াটা? মাংসকে বাইরের আঘাত থেকে, আমাদের বাইরের আঘাত থেকে মাংসকে কি করছে? রক্ষা করছে। ঠিক সেরকম তড়িৎ লেপন হচ্ছে যে একটা ধাতুর ওপর আর একটা ধাতুর আস্তরণ দেওয়া বা প্রলেপ দেওয়া। একটা ধাতুর ওপর আর একটা ধাতুর আস্তরণ দেওয়া বা প্রলেপ দেওয়াকে বলা হচ্ছে তড়িৎ লেপন। এটা কি জন্য করা হয়? এটা বাইরের জলবায়ুর হাত থেকে কোনো একটা ধাতুকে রক্ষা করতে ব্যবহার করা হয়। যেমন লোহার তৈরি কোনো বস্তুর ওপর নিকেল বা জিঙ্ক বা টিনের প্রলেপ দেওয়া হয়। কেন দেওয়া হয়? যাতে লোহার তৈরি বস্তুটা বাইরের জলীয় বাষ্প হাত থেকে রক্ষা পায়, মানে মরচে না পড়ে। আবার কোনো রূপো বা ব্রোঞ্জের গয়নার উপর সোনার প্রলেপ দেওয়া হয়। কোনো রূপো বা ব্রোঞ্জের গয়নার উপর সোনার প্রলেপ দেওয়া হয়। কেন দেওয়া হয়? যাতে ওই রূপো বা ব্রোঞ্জের গয়নাটা বেশ চকচক করে বা সৌন্দর্য বজায় থাকে, ঠিক আছে? তো এই একটা ধাতুর উপর আর একটা ধাতুর আস্তরণ দেওয়া বা প্রলেপ দেওয়া কি বলা হচ্ছে যে তড়িৎ লেপন। তো আমাদের প্রথম টপিক এবং প্রথম কোশ্চেন, তড়িৎ লেপন কি, এর উদ্দেশ্য কি? তো দেখো তড়িৎ লেপন কি এবং এর উদ্দেশ্য কি। তড়িৎ লেপন কি? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে একটা ধাতুর উপর একটা ধাতুর কি দেওয়া? প্রলেপ দেওয়া, মানে হচ্ছে প্রলেপ বা আস্তরণ দেওয়াকে বলা হচ্ছে যে তড়িৎ লেপন। এর উদ্দেশ্য কি? এখনই বললাম যে ওই ধাতুটাকে বাইরের জলবায়ুর হাত থেকে রক্ষা করার জন্য, মরচের হাত থেকে রক্ষা করার জন্য তড়িৎ লেপন করা হয়। আর 2 নাম্বার, ওই ধাতুটার সৌন্দর্যটা বজায় রাখার জন্য। মরচের হাত থেকে যখন তড়িৎ লেপন করা হবে, যেমন লোহার তৈরি বস্তুর উপর নিকেল বা জিঙ্কের যখন রং দেওয়া হয় বা প্রলেপ দেওয়া হয়, তখন লোহার তৈরি বস্তুটা বাইরের জলীয় বাষ্প
মানে জল এবং অক্সিজেনের আঘাত থেকে রক্ষা পায়, ফলে সহজে মরতে পারে না। আর সৌন্দর্য জিনিসটা কি, যে কোনো রূপোর গয়নার ওপর সোনার প্রলেপ দেওয়া হয়, সোনার একটা আস্তরণ দেওয়া হয়। কেন দেওয়া হয়? যাতে বেশ গয়নাটা বেশ চকচক করে, মানে সৌন্দর্যটা বেশ বজায় থাকে। ঠিক আছে, তো এইটা হচ্ছে তাদের উদ্দেশ্য। তড়িৎ লেপনের কিছু কোশ্চেন, ব্যাখ্যামূলক কোশ্চেন আছে, যে তামার প্রলেপ, কোনো লোহার তৈরি বস্তুর ওপর তামার প্রলেপ কিভাবে দেওয়া হয় সেটা ব্যাখ্যা করো। ক্যাথোড অ্যানোড বিক্রিয়া সহ তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তো কোনো লোহার তৈরি দ্রব্যের উপর তামার প্রলেপ, খুব ভিভিআই। ঠিক আছে, তো একটা বিশেষ সূত্র, যে কোনো একটা ধাতুর ওপর যখন অন্য একটা ধাতুর প্রলেপ দেয়া হবে, কোনো একটা ধাতুর ওপর যখন অন্য একটা ধাতুর প্রলেপ দেওয়া হবে, তখন যেমন আমি লোহার ওপর, এটা ধরো লোহা, ঠিক আছে, এই লোহার ওপর প্রলেপ দিচ্ছি আমি বাইরে থেকে তামার প্রলেপ দিচ্ছি। ঠিক আছে, তাহলে লোহার ওপর তামার প্রলেপ দিচ্ছি, যার ওপর প্রলেপটা দেবো তাকে ব্যবহার করা হবে সবসময় ক্যাথোড রূপে। তাকে সবসময় কি রূপে ব্যবহার করা হবে? ক্যাথোড রূপে। এটা হচ্ছে কিন্তু সূত্র, কিন্তু সবারই ক্ষেত্রে, তড়িৎ লেপনের সবারই ক্ষেত্রেই হচ্ছে যে এই সূত্রটা। ঠিক আছে, তো যার উপর রং প্রলেপটা দেবো তাকে ব্যবহার করা হবে কি রূপে? ক্যাথোড রূপে। ক্যাথোড কি? যেটা ব্যাটারির মাইনাস প্রান্তের সঙ্গে যুক্ত থাকে, যে তড়িৎদ্বারটি। আর যার প্রলেপ দেবো তাকে ব্যবহার করা হবে অ্যানোড রূপে। এটা কিন্তু সূত্র, এই সূত্রটা একবার জেনে ফেললে তোমাদেরকে আর মুখস্থ করার দরকার পড়বে না, কোনটা ক্যাথোড আর কোনটা অ্যানোড সেটার জন্য। তো যার উপর প্রলেপ দেবো সেটাকে ক্যাথোড রূপে, আর যার প্রলেপ দেবো তাকে ব্যবহার করা হবে অ্যানোড রূপে। আর একটা তড়িৎ বিশ্লেষক অর্থ ব্যবহার করতে হবে, যাতে তড়িৎটা প্রবাহিত হতে পারে সহজে। তার জন্য এই যার প্রলেপ দেবো, কার প্রলেপ দিচ্ছি এখানে? তামার। কার প্রলেপ দিচ্ছি? এই তামার। এই তামার দ্রবণকে, যার প্রলেপ দিচ্ছি তার দ্রবণকে ব্যবহার করা হবে তড়িৎ বিশ্লেষক হিসেবে। ঠিক আছে, তো তামার জলীয় দ্রবণের নাম হচ্ছে কপার সালফেট, CuSO4, কপার সালফেট বা তুঁতে। ঠিক আছে, এই তুঁতেকে ব্যবহার করা হবে তড়িৎ বিশ্লেষক হিসাবে। তো তাহলে বোঝা গেল জিনিসটা কি, যে এটা সবসময় মনে রাখবে সূত্রটা, যার উপর প্রলেপ দেওয়া হবে, এখানে লোহার উপর প্রলেপ দেওয়া হচ্ছে, তাই লোহাটাকে ক্যাথোড হিসাবে, যে বস্তুটার প্রলেপটা দেওয়া হবে, তামার প্রলেপ দেওয়া হচ্ছে, তাকে ব্যবহার করবে অ্যানোড রূপে। আর যার প্রলেপ দেওয়া হচ্ছে তার দ্রবণকে, মানে তামার দ্রবণ যার নাম হচ্ছে কপার সালফেট, এই কপার সালফেটকে ব্যবহার করা হবে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে। তড়িৎ বিশ্লেষ্য হিসাবে। ঠিক আছে, এটা হচ্ছে ক্লিয়ার। তাহলে এখানে লোহার দ্রব্যের উপর যখন তামার প্রলেপ দিচ্ছি, তখন লোহার দ্রব্যকে ব্যবহার করা হবে কি রূপে? ক্যাথোড রূপে। যার উপর প্রলেপ দিচ্ছি তাকে ক্যাথোড রূপে। আর এই তামার পাতকে ব্যবহার করা হবে অ্যানোড রূপে। তামার পাতকে ব্যবহার করা হবে অ্যানোড রূপে। লোহার দ্রব্যকে ক্যাথোড আর তামার পাতকে অ্যানোড, লোহার দ্রব্যকে ক্যাথোড আর তামার পাতকে অ্যানোড। এবারে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা কি করা হবে? যে তামার দ্রবণটার নাম কি? কপার সালফেট। কি সালফেট? কপার সালফেট। আর দ্রবণের তড়িৎ যাতে একটু দ্রুত প্রবাহিত হয় বা আয়নটা দ্রুত হয়, তার জন্য একটা অ্যাসিড ব্যবহার করা হবে, H2SO4, সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে অল্প H2SO4 মিশ্রিত কপার সালফেটের জলীয় দ্রবণ ব্যবহার করা হয় তড়িৎ বিশ্লেষ্য হিসেবে। ঠিক আছে, তাহলে একটা ক্যাথোড, একটা অ্যানোড, আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা তোমাদের মনে রাখতে হবে, আর কোনটা ক্যাথোড আর কোনটা অ্যানোড সেটা তোমাদের সূত্রটা আমি বলে দিলাম। ঠিক আছে, এখানে দেখো করে দেওয়া আছে সমস্ত কিছু ডিটেলসে। তো যখনই এই ব্যাপারটা হবে, কপার সালফেটকে আমি ভোল্টামিটার পাত্রের মধ্যে দেবো, যে পাত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষণ হয় তাকে বলা হচ্ছে ভোল্টামিটার। ঠিক আছে, তখনই দুটো আয়ন সৃষ্টি হবে, একটা হচ্ছে ক্যাটায়ন, একটা হচ্ছে অ্যানায়ন। একটা ক্যাটায়ন, একটা অ্যানায়ন। সাধারণত কপার সালফেটের ক্ষেত্রে হবে Cu2+, একটা ক্যাটায়ন, আর SO4 2-। ঠিক আছে, Cu2+, কপারের যোজ্যতা এখানে 2। ঠিক আছে, যেহেতু সালফেট মূলক থাকলে সেখানে 2 হবে। ঠিক আছে, সালফেট মূলক থাকলে সেখানে যোজ্যতা এখানে 2 হবে। তো এখানে কপার সালফেট যখন বিয়োজিত হবে তখন Cu2+ ক্যাটায়ন হিসেবে, আর SO4 2- আছে অ্যানায়ন হিসেবে। এবারে তোমাদের বলেছিলাম যে ক্যাটায়নগুলি যাবে ক্যাথোডে এবং ইলেকট্রন গ্রহণ করবে, ক্যাটায়নগুলি ক্যাথোডে যাবে এবং ইলেকট্রন গ্রহণ করবে, অন্যদিকে অ্যানায়নগুলি যাবে অ্যানোডে এবং ইলেকট্রন বর্জন করবে। তাহলে দেখো এখানে যে Cu2+ আছে, এগুলা কি করবে? Cu2+, এটা হচ্ছে কি বিক্রিয়া? এটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া। ঠিক আছে,
দুটো ইলেকট্রন গ্রহণ করলো। কেন দুটো করলো? কারণ এখানে যোজ্যতা কত আছে? 2 আছে। যখন এখানে যখন আগেরটার ক্ষেত্রে H প্লাস, প্লাস মানে কটা আছে? একটা, তাই জন্য একটা ইলেকট্রন গ্রহণ করেছিল H এর ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু এখানে 2 আছে, 2 প্লাস, তাই জন্য এখানে দুটো ইলেকট্রন গ্রহণ করলো, ঠিক আছে। তাহলে মাথায় যত থাকবে চার্জ তটা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে Cu2 প্লাস প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করলো, দিয়ে পরিণত হলো কপার পরমাণুতে। এখানে 2 প্লাস 2 প্লাস ভাববে কেটে গিয়েছে, তাহলে বুঝে যাবে কপার পরমাণু, ঠিক আছে। তাহলে Cu2 প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করলো, দিয়ে পরিণত হলো কপার পরমাণু। কিসে পরিণত হলো? কপার পরমাণু। এবারে একটা বিশেষ তথ্য, যে যে অ্যানায়ন আছে যেটা নাম হচ্ছে SO4 2-, ঠিক আছে। আমরা কি জেনেছিলাম? যে অ্যানায়নগুলি অ্যানোডে যাবে, দিয়ে ইলেকট্রন কি করবে? বর্জন করবে। তো ভালো করে শুনবে, এই অ্যানায়নগুলি মানে SO4 2- তো অ্যানোডে যাবে, কিন্তু তার আগে একটা বিস্ফাট ঘটনা হয়ে যাবে। তার আগে একটা বিস্ফাট ঘটনা হয়ে যাবে, কেউ ওকে ধোকা দিয়ে দেবে। এই SO4 কে কেউ ধোকা দিয়ে দেবে। ও দিল তোর দিয়া মেরা, মানে SO4 এই গানটা এখন গাইবে, ঠিক আছে। তো কে ধোকা দেবে? SO4 কে আবার কে ধোকা দেবে? দেখো কে ধোকা দিচ্ছে। তো SO4 তো অ্যানোডে গিয়ে চুপ করে বসে আছে যে আমি এবারে ইলেকট্রন বর্জন করব, কিন্তু তার আগেই এই ব্যাটা কপার, এই যে ব্যাটা কপার পরমাণু ইলেকট্রনটা বর্জন করে নেবে। তাহলে SO4 এর খাওয়ার কথা ছিল, কিন্তু খেয়ে চলে গেল কি? কপার। কেন চলে গেল? কারণ SO4 2- এর ইলেকট্রন বর্জন ক্ষমতা কপার পরমাণুর থেকে কম। SO4 2- এর ইলেকট্রন বর্জন ক্ষমতা কপার পরমাণুর থেকে কম, বা কপার পরমাণুর ইলেকট্রন বর্জন করে বেশি সুবিধা লাভ করে, ঠিক আছে। কারণ ইলেকট্রন যে রাসায়নিক যে সক্রিয়তা, সেইটা কপারের ক্ষেত্রে বেশি। রাসায়নিক যে সক্রিয়তা সেটা হচ্ছে কপারের ক্ষেত্রে বেশি। সক্রিয়তা মানে কি? রাসায়নিক বিক্রিয়া করার ক্ষমতা, সেটাকে বলা হচ্ছে সক্রিয়তা, ঠিক আছে। তাহলে SO4 2- তো অ্যানোডে গিয়ে চুপ করে বসে আছে, কিন্তু তার আগে এই কপার পরমাণু কি করবে? ইলেকট্রনটা বর্জন করে নেবে। কারণ কি বললাম? যে কপার পরমাণু ইলেকট্রন বর্জন করার ক্ষমতাটা এর থেকে বেশি। এছাড়া আর একটা আছে, যে SO4 2- এর যে ইলেকট্রন রেজোনেন্স, ইলেকট্রন রেজোনেন্স, রেজোনেন্স নতুন জিনিস, রেজোনেন্স, ইলেকট্রন রেজোনেন্স, SO4 2- এর ইলেকট্রন রেজোনেন্সের জন্য ইলেকট্রনকে ছাড়তে চায় না। এবার রেজোনেন্স কথার মানে কি? রেজোনেন্স কথা মানে হচ্ছে যে ইলেকট্রনের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার ক্ষমতা, এক স্থান থেকে অন্য স্থানে ইলেকট্রনের যাওয়ার ক্ষমতা। কোনো একটা পরমাণুর মধ্যে তো ইলেকট্রনটা আছে, ইলেকট্রন আছে, প্রোটন আছে, ঠিক আছে। তো কোনো একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার ক্ষমতাকে বলা হচ্ছে রেজোনেন্স, ঠিক আছে। তো SO4 2- ইলেকট্রন রেজোনেন্স খুবই কম, বা ইলেকট্রন রেজোনেন্সটা ছাড়তে চায় না। SO4 2- ইলেকট্রন রেজোনেন্সের জন্য তারা ইলেকট্রনটাকে কি করতে চায় না? ছাড়তে চায় না, কিপটে, টাকা খরচ করতে চায় না, ঠিক আছে। কিন্তু কপার পরমাণু ইলেকট্রনটা সহজেই ছেড়ে দেয়, ঠিক আছে। এর রেজোনেন্স মানে এই কিপটে স্বভাবটা অতটা নাই। এ হচ্ছে দিল দরিয়া, খরচ করতে পারে। কিন্তু SO4 2- ইলেকট্রন রেজোনেন্সের জন্য সেই ইলেকট্রনগুলোকে কি করতে পারে না? ছাড়তে পারে না। আর কপার পরমাণু সহজেই ইলেকট্রনগুলিকে ছেড়ে দেয়। এর মানে হচ্ছে যে SO4 2- হচ্ছে কৃপণ, আর Cu পরমাণু মানে কপার পরমাণু হচ্ছে দিল দরিয়া। তাই জন্য SO4 থেকেই যায়, আর অন্যদিকে ওর খাবারটা কপার পরমাণু খেয়ে চলে যায়। মানে হচ্ছে যে কপার পরমাণু দুটো ইলেকট্রন আগে থেকেই বর্জন করে নেয়। তাহলে ঠিক আছে, তাহলে এখানে অ্যানোড বিক্রিয়াটা কি হবে? কপার দুটো ইলেকট্রন বর্জন করলো, দিয়ে পরিণত হলো Cu2+। তাহলে কপার দুটো ইলেকট্রন বর্জন করলো, দিয়ে কিসে পরিণত হলো? Cu2+ আয়নে, Cu2+ আয়নে বর্জন করলো, দিয়ে পরিণত হলো Cu2+ আয়নে, Cu2+ আয়নে। অনেক সময় দেখবে এটা এরকম আছে, Cu2টা যদি ওইদিকে যায় তাহলে সেটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে Cu2+ প্লাস 2 ইলেকট্রন, ঠিক আছে। তাহলে কপার দুটো ইলেকট্রন বর্জন করেছে, দিয়ে পরিণত হচ্ছে Cu2+ কি আয়নে। আর এখানে এই 2টা ওইদিকে নিয়ে গেছি, তাহলে সেটা প্লাস হয়ে গেছে, ঠিক আছে। অনেক জায়গাতে এরকম আছে দেখবে, যেমন এখানেই আছে, তার জন্য তোমাদেরকে বলে দিলাম। মানে এই 2টা ওইদিকে গেছে, সাইডটা চেঞ্জ হয়েছে, তাই জন্য মাইনাসটা ওইদিকে হয়ে গিয়ে প্লাস হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কি,
কপারই শুধু কাজ করলো, SO4 শুধু নীরব দর্শক, খেলার মাঠে দর্শক হিসেবে চুপ করে বসে আছে, এর কোনো কাজ নেই। এর অনেক কাজ আছে। কি কাজ? এর একটা কাজ হচ্ছে যে যে দ্রবণের যে ভারসাম্য সেটা বজায় রাখে, আর হচ্ছে যে যে তড়িৎ পরিবহনে সাহায্য করে। ঠিক আছে, SO4 এখানে নীরব দর্শক, কিন্তু এর ভূমিকা কিছুটা হলেও আছে, দ্রবণের ব্যালেন্স বজায় রাখা আর তড়িৎ পরিবহনে সাহায্য করা। তো এর জন্য কি হয়, অ্যানোড থেকে অ্যানোড থেকে কপার পরমাণু ক্ষয়িত হয়, অ্যানোড থেকে কপার পরমাণু কি হয়, ক্ষয় হয়। যেহেতু ইলেকট্রন বর্জন করছে, তাই জন্য কি হচ্ছে, কপার পরমাণু ক্ষয় হচ্ছে, মানে তামার ক্ষয় হচ্ছে। দিয়ে ক্যাথোডে যে লোহা আছে তার উপর ওই তামাটা জমা হচ্ছে, ক্যাথোডে যে লোহা আছে তার উপর ওই তামাটা জমা হচ্ছে, দিয়ে সৃষ্টি হচ্ছে লোহার উপর কিসের প্রলেপ, তামার প্রলেপ। ঠিক আছে, তাহলে লাস্ট এটা বোঝা গেল যে কপার পরমাণু যেহেতু ইলেকট্রন বর্জন করছে, তাই জন্য কপারের ক্ষয় হচ্ছে। কপারের ক্ষয় হচ্ছে কোথায় হচ্ছে, অ্যানোডে হচ্ছে। কোথায় হচ্ছে? অ্যানোডে ক্ষয় হচ্ছে। আর ওইদিকে ক্যাথোডে কি আছে, লোহার যে দ্রব্য সেটা আছে। তো ওই ক্ষয়িত তামাটা মানে কপারটা ওই লোহার ওপর এসে জমা হচ্ছে, দিয়ে একটা আস্তরণ সৃষ্টি করছে। তো এইভাবেই হচ্ছে যে লোহার তৈরি বস্তুর উপর তামার প্রলেপ। এরপরে হচ্ছে যে লোহার তৈরি বস্তুর উপর নিকেলের প্রলেপ। লোহার তৈরি বস্তুর উপর নিকেলের প্রলেপ কিভাবে দেওয়া হয়, দেখো, লোহার তৈরি বস্তুর উপর নিকেলের প্রলেপ মানে যার উপর প্রলেপটা দেবো তাকে ক্যাথোড, মানে লোহাকে ক্যাথোড। আর কিসের প্রলেপ দিচ্ছি, নিকেলের, তাই নিকেলকে ব্যবহার করা হবে অ্যানোড হিসাবে। আর নিকেলের যে জলীয় দ্রবণ যার নাম হচ্ছে নিকেল সালফেট, NiSO4, 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 নিকেল সালফেট দ্রবণকে ব্যবহার করা হবে তড়িৎ বিশ্লেষণ হিসেবে। ঠিক আছে, এক্ষেত্রে একটা অ্যাসিড দেওয়া হয় যেটা হচ্ছে যে বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট দ্রবণ ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে ক্যাথোড হিসাবে লোহা, লোহা বা পিতল যার উপর তোমরা দেবে, এখানে পিতল বা লোহা হতে পারে। আর তোমাদের এখানে বিশুদ্ধ নিকেল দণ্ডকে ব্যবহার করা হবে অ্যানোড রূপে। আর তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি, বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট দ্রবণ। তো সেম টু সেম প্রসেসটা একই, সেখানে এখানে আগেরটাতে ছিল কপার সালফেট CuSO4, তাই জন্য ভেঙে গিয়েছিল Cu2 প্লাস আর SO4 2 মাইনাস, কিন্তু এখানে আছে নিকেল সালফেট, তাহলে ভাঙবে কি Na2 প্লাস, আর একটা হচ্ছে যে SO4 2 মাইনাস। ঠিক আছে, আমি বললাম যে SO4 থাকলে, সালফেট মূলক থাকলে সবসময় চার্জটা বা চোদ্দটা কত হয়, 2 হয়। এবারে আগের মতো জিনিসটা, যে প্রথমে ক্যাটায়ন মানে Ni2 প্লাস গুলি ক্যাথোডে গেল, দিয়ে ইলেকট্রন গ্রহণ করলো। কটা ইলেকট্রন গ্রহণ করবে, দুটো। দিয়ে গ্রহণ করার ফলে এখানে ইলেকট্রনের মাথায় মাইনাস কেন আছে, কারণ ইলেকট্রনের যে চার্জ সেটা হচ্ছে মাইনাস, আর প্রোটনের যে চার্জ সেটা হচ্ছে প্লাস, আর নিউটনের চার্জ শূন্য, নিস্তড়িত, এটা তোমরা আগে জেনেছিলে। তাই জন্য এখানে ইলেকট্রনের চার্জ যেহেতু মাইনাস, তাই জন্য এখানে মাইনাস দিয়েছে। ঠিক আছে, তাহলে নিকেল দুটো ইলেকট্রন গ্রহণ করলো, দিয়ে পরিণত হলো কি, নিকেল পরমাণুতে, নিকেল পরমাণুতে। এরপরে সেম একই প্রসেস, যে SO4 অপেক্ষা করবে অ্যানোডের প্রান্তে, কিন্তু নিকেলের ইলেকট্রন বর্জন ক্ষমতা এই SO4 2 মাইনাসের থেকে বেশি, তাই জন্য SO4 2 মাইনাস নীরব দর্শক, আর Ni তার কাজটা করে দিয়ে চলে যাবে। ঠিক আছে, তাহলে নিকেল কি করবে, দুটো ইলেকট্রন বর্জন করবে, দিয়ে পরিণত হবে কিসে, পরিণত হবে নিকেল Ni2 প্লাস আয়নে, Ni2 প্লাস আয়নে। ঠিক আছে, তো এই 2 এটা যদি ওইদিকে নিয়ে যায় তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে, Ni চিহ্ন Ni2 প্লাস, Ni2 প্লাস, Ni2 প্লাস, Ni2 প্লাস, এখানে দিচ্ছি। তাহলে Ni -2 এটা যদি ওইদিকে নিয়ে চলে যায় অপোজিটে, তাহলে হবে Ni2 প্লাস প্লাস 2 ইলেকট্রন। এই দেখো Ni2 প্লাস প্লাস 2 ইলেকট্রন, ইলেকট্রন যেহেতু চার্জ মাইনাস, তাহলে মাথায় মাইনাস দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে সেম আগেরটার মতো SO4 এখানে নীরব দর্শক, শুধুমাত্র কি করছে, দ্রবণের যে ব্যালেন্স বজায় রাখছে আর তড়িৎ পরিবহনে সাহায্য করছে। ঠিক আছে, এখানে দেখো চিত্র সহকারে দেওয়া আছে। এটা বিক্রিয়ার অবশ্যই দেবে, নাহলে নাম্বারটা সঠিক পাবে না। এবারে কিছু কোশ্চেন তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে আছে, যে 5-6টা কোশ্চেন আছে, যে কোন জিনিসের উপর
কিছুর যখন প্রলেপ দেওয়া হয় তখন ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়, অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয়, আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার হয়। তো ক্যাথোড আর অ্যানোডটা তো মুখস্থ করার দরকার নেই, ওটা আমি প্রসেসটা বলে দিয়েছি। শুধু তড়িৎ বিশ্লেষ্যটাও মুখস্থ করা অতটা দরকার নাই, যদি জলীয় দ্রবণগুলো সম্পর্কে একটু অবগত হও আর অ্যাসিডগুলো একটু মনে রাখতে হবে, শুধু এটাই যা। ঠিক আছে, তো প্রথমে আছে লোহার পাইপের উপর কিসের প্রলেপ দিয়েছি, জিঙ্কের। লোহার পাইপের উপর জিঙ্কের প্রলেপ দিচ্ছি, তাহলে যার উপর প্রলেপ দিচ্ছি লোহার পাইপের উপর, তাই জন্য তাকে ব্যবহার করা হবে ক্যাথোড হিসাবে। আর কার প্রলেপ দিচ্ছি, জিঙ্ক, তাই জন্য জিঙ্ককে ব্যবহার করা হবে অ্যানোড হিসাবে। আর জিঙ্কের যে জলীয় দ্রবণ, যেটার নাম কি, জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট। আর অ্যাসিডটার নাম কি, সালফিউরিক অ্যাসিড। তাহলে জিঙ্ক সালফেট এবং সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণকে ব্যবহার করা হবে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে। 2 নাম্বার, এখান থেকে কিন্তু পরীক্ষায় একটা আসবে যে লোহার তৈরি সাইকেলের হ্যান্ডেলে ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া। লোহার তৈরি সাইকেলের হ্যান্ডেলে কিসের প্রলেপ দেওয়া, ক্রোমিয়ামের সিআর এর প্রলেপ দেওয়া। তাহলে এক্ষেত্রে লোহার তৈরি সাইকেলের হ্যান্ডেল অবশ্যই ক্যাথোড, আর ওইটা ক্রোমিয়ামটা হচ্ছে অ্যানোড। আর ক্রোমিয়ামের যে জলীয় দ্রবণ যার নাম হচ্ছে ক্রোমিক সালফেট, সেটাকে ব্যবহার করা হবে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে। ক্রোমিক সালফেট এবং ক্রোমিক অ্যাসিডের একটা জলীয় দ্রবণ। ঠিক আছে, অ্যাসিডগুলো এই জন্যই দেওয়া হচ্ছে যাতে তড়িৎ বিশ্লেষণটা একটু দ্রুত হয়, আয়নটা একটু দ্রুত ভাঙে। ঠিক আছে। 3 নাম্বার, পিতলের তৈরি জলের কলের উপর ক্রোমিয়ামের প্রলেপ। তাহলে পিতলের কলটাকে ব্যবহার করা হবে ক্যাথোড, আর ক্রোমিয়ামকে ব্যবহার করা হবে অ্যানোড। আর ক্রোমিয়ামের যে জলীয় দ্রবণ যার নাম হচ্ছে ক্রোমিক সালফেট, আর এখানে ক্রোমিক অ্যাসিডের জলীয় দ্রবণকে ব্যবহার করা হবে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে। এবার এটা তো পড়েছো রূপোর তৈরি গয়নার উপর সোনার প্রলেপ, রূপোর তৈরি গয়নার উপর সোনার প্রলেপ। এক্ষেত্রে রূপোটাকে ব্যবহার করা হবে ক্যাথোড, কারণ রূপোর উপর যেহেতু রং দিচ্ছি। আর কার প্রলেপ দিচ্ছি, সোনার, তাই জন্য সোনাটাকে ব্যবহার করা হবে অ্যানোড। আর সোনার যে জলীয় দ্রবণ, সোনার রাসায়নিক নাম হচ্ছে অরাম। সোনার যে রাসায়নিক নাম তার হচ্ছে অরাম, AU। ঠিক আছে, তাহলে এখানে সোনার যে জলীয় দ্রবণ যার নাম হচ্ছে পটাশিয়াম অরোসায়ানাইড। অরো মানে সোনার রাসায়নিক নাম, অরাম থেকে এসেছে। ঠিক আছে, পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণকে ব্যবহার করা হবে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে। এটা খুব ভিভিআই 4টা। ঠিক আছে, পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণকে ব্যবহার করা হবে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে। তারপরে ভিভিআই হচ্ছে জার্মান সিলভারের ওপর, জার্মান সিলভারের ওপর রূপোর প্রলেপ, জার্মান সিলভারের ওপর রূপোর প্রলেপ। তাহলে সেক্ষেত্রে জার্মান সিলভারের বাসনপত্রকে ব্যবহার করবে ক্যাথোড হিসেবে, আর রূপোকে ব্যবহার করা হবে অ্যানোড হিসেবে। আর রূপোর জলীয় দ্রবণ, রূপোর যে রাসায়নিক নাম তার নাম হচ্ছে আর্জেন্টাম, AG। আর্জেন্টাম মিনস AG। তাহলে এর জলীয় দ্রবণটার নাম হচ্ছে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইডের জলীয় দ্রবণ। এটা পটাশিয়াম অরোসায়ানাইড, আর এটা হচ্ছে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইডের জলীয় দ্রবণ। ঠিক আছে, আর লাস্টে যেটা হচ্ছে লোহার চামচ, লোহার চামচের উপর নিকেলের প্রলেপ। লোহার চামচের উপর নিকেলের প্রলেপ মানে কার উপর প্রলেপ দিচ্ছি, লোহার চামচ, তাই লোহার চামচকে ব্যবহার করা হবে ক্যাথোড, আর নিকেলকে ব্যবহার করা হবে অ্যানোড। ঠিক আছে, এটা এখনই বললাম। আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হবে নিকেলের জলীয় দ্রবণ, যেটার নাম কি, নিকেল সালফেট। আর একটা অ্যাসিড যেটা হচ্ছে যে বোরিক অ্যাসিড, একটা অ্যাসিড যেটার নাম হচ্ছে বোরিক অ্যাসিড। ঠিক আছে, তো এই কটা একটু খুব ভালো করে দেখে নেবে, এই 6টা। তো এবার একটা ব্যাখ্যামূলক কোশ্চেন তোমাদের সামনে আছে, যেটা হচ্ছে সোনার জল করা গয়না বলতে কি বোঝো, অথবা কম দামি ধাতুর অলংকারের ওপর কিভাবে সোনার প্রলেপ তোমরা দেবে, কিভাবে সোনার প্রলেপ দেওয়া হবে কম দামি গয়নার ওপর। ঠিক আছে, তো দেখো কি রকম ব্যাপারটা আছে, একটু বুঝবে ভালো করে, না হলে অসুবিধা হবে। সোনার জল করা গয়না মানে কি, সোনার জল করা গয়না মানে হচ্ছে যে সোনাটা জলে ফেলে দেওয়া নয়। সোনার জল করা গয়না মানে হচ্ছে কোনো রূপো বা ব্রোঞ্জের গয়নার ওপর সোনার প্রলেপ দেওয়া, কোনো রূপো বা ব্রোঞ্জের গয়নার ওপর সোনার প্রলেপ দেওয়া, যাতে ওই রূপোর গয়নাটা বেশ চকচক করে। যেমন ইমিটেশনের গয়না থাকে না, যে বাড়িতে কেউ বিয়ে বাড়িতে পড়ে গেল, তখন পাশের জন মহিলা বলছে, আরে বাবা এত বড় লোক কি করে হয়ে গেল গো, এত তো বড় লোক ছিল না, কি করে হয়ে গেল, মানে ভেতর থেকে ও জ্বলছে। তো ভেতর থেকে জ্বলছে, ওই জ্বলা অবস্থাতেই সে ওর কাছে গেল, আরে দিদি আপনি এরকম সোনার গয়নাটা বেশ ভালো লাগে তো কিনেছেন নাকি? তখন না না ওই ওই ইমিটেশনের গয়না। তখন সে মানে শান্তি পাচ্ছে যে না থাক, মানে আমার থেকে বড় লোক নয়, এর মাধ্যমে এটাতেই তার শান্তি যে আমার থেকে বড় লোক নয়, সে শান্তি পেয়েছে। এবারে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তখন আর কথা নাই, মানে তো সেই ইগোটা জিতে গেল, তো এবারে তারপরে আর কথা নাই। তো এটা হচ্ছে জ্বলানোর জিনিস আসলে। ঠিক আছে, তো রূপোর গয়নাটা কি করবে, বেশ চকচক করবে, দূর থেকে দেখে মনে হবে যেন সোনা। ঠিক আছে, তাহলে কোনো রূপো বা ব্রোঞ্জের গয়নার ওপর সোনার প্রলেপ দেওয়া কি বলা হচ্ছে যে সোনার জল করা, সোনার জল করা। ঠিক আছে, এবারে এই কোনো জিনিসের ওপর রূপোর গয়নার ওপর যখন সোনার প্রলেপ দেওয়া হবে, তখন রূপোটাকে ব্যবহার করা হবে কি হিসাবে, রূপোটা ব্যবহার করা হবে ক্যাথোড হিসাবে। আমি বলেছিলাম যার ওপর প্রলেপ দেওয়া হবে সেটাকে ক্যাথোড, আর কার প্রলেপ দেওয়া হচ্ছে, সোনা, তাহলে সোনাটাকে ব্যবহার করা হবে
অ্যানোড, সোনাটাকে ব্যবহার করা হবে অ্যানোড। আর সোনার যে জলীয় দ্রবণ যার নাম হচ্ছে পটাশিয়াম অরোসায়ানাইড, সেটাকে ব্যবহার করা হবে তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষ্য হিসাবে হবে পটাশিয়াম, পটাশিয়াম অরো সায়ানাইড দ্রবণ। ঠিক আছে, তো এইটা তো রূপোটাকে ক্যাথোড, সোনাটাকে অ্যানোড, আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে পটাশিয়াম অরো সায়ানাইড, পটাশিয়াম অরো সায়ানাইড। ঠিক আছে, পটাশিয়াম অরো সায়ানাইড। তো এই কটা দিয়ে কি করা হবে? তড়িৎ বিশ্লেষণ করা হবে। তো ক্যাথোডের প্রান্তে রূপোটাকে রাখা হবে আর অ্যানোডের প্রান্তে রাখা হবে সোনাটাকে, দিয়ে তড়িৎ বিশ্লেষণ করা হবে। তো তড়িৎ বিশ্লেষণ করা হলে এই অ্যানোড থেকে সোনাটা কি হবে? ক্ষয়প্রাপ্ত হবে। দিয়ে ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে এটা কার উপর জমা হবে? এই ক্যাথোডে যে রূপো আছে তার উপর এই সোনাটা কি হবে? জমা হবে। এর উপর সোনাটা কি হবে? এর উপর সোনাটা জমা হবে, দিয়ে এর উপর সোনাটা জমা হবে, দিয়ে কি হবে? দেবে চকচক করবে রূপোর গয়নাটা। এটা কি বলা হচ্ছে? রূপোর ওপর তামার প্রলেপ দেওয়া, রূপোর গয়নার উপর তামার প্রলেপ দেওয়া। ঠিক আছে, আর এটা কি বলা হচ্ছে? সোনার জল। এর পরের টপিকে আছে গয়নাতে সোনার জল করা হয় কেন? কেন করা হয়? কারণ গয়নাটা বেশ সৌন্দর্য বজায় রাখার জন্য। কারণ তাহলে রূপোর বা ব্রোঞ্জের গয়নার উপর সোনার জল করা হয় এই জন্যেই, যাতে গয়নাটা ওই রূপোর তৈরি গয়নাটা সৌন্দর্যটা বজায় থাকে। আর এছাড়া গয়নাটার ক্ষয়টাও অনেকটা রোধ হয়, গয়নার যে ক্ষয় সেটাও অনেকটা রোধ হয়। যদি সোনার প্রলেপ দেওয়া হয় তাহলে গয়নার যে ক্ষয় সেটা অনেকাংশে রোধ হয়, আর গয়নাটার যে সৌন্দর্য সেটা বৃদ্ধি পায়। এই জন্যই গয়নাতে সোনার জল করা হয়। তাহলে সোনার জল করা মানে মনে রাখবে, সোনাটাকে জলে ফেলে দেওয়া নয়। এর মানে হচ্ছে যে কোনো রূপোর বা ব্রোঞ্জের ওপর সোনার আস্তরণ দেওয়া বা প্রলেপ দেওয়া। এর পরের যে টপিক সেটা হচ্ছে যে গ্যালভানাইজেশন কি? গ্যালভানাইজেশন কি? খুব ইম্পর্টেন্ট টপিক গ্যালভানাইজেশন। কোনো লোহার তৈরি বস্তুর উপর একটা কম সক্রিয় ধাতু, কম সক্রিয় মানে কি? যারা রাসায়নিক বিক্রিয়া খুবই কম করে, যার রাসায়নিক বিক্রিয়া করার ক্ষমতাটা যে সমস্ত ধাতুর খুবই কম, তাদেরকে বলা হচ্ছে যে রাসায়নিকভাবে কম সক্রিয় ধাতু। ঠিক আছে, রাসায়নিকভাবে কম সক্রিয় ধাতু যার নাম হচ্ছে জিঙ্ক। জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, তা কি বলা হচ্ছে? গ্যালভানাইজেশন। তাহলে কোনো লোহার তৈরি বস্তুর উপর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোনো কম সক্রিয় ধাতু, কম সক্রিয় মানে কি? যাদের রাসায়নিক বিক্রিয়া করার ক্ষমতাটা খুবই কম, ঠিক আছে, তাদেরকে বলা হয় কম সক্রিয় ধাতু। আর কম সক্রিয় ধাতুটা এখানে কি আছে? জিঙ্ক। ঠিক আছে, এই লোহার উপর জিঙ্কের এই প্রলেপ দেওয়ার বিশেষ পদ্ধতিকে বলা হচ্ছে যে গ্যালভানাইজেশন। গ্যালভানাইজেশন কেন দেওয়া হয়? কারণ লোহার তৈরি বস্তুটাকে বাইরের মরচের হাত থেকে রক্ষা করার জন্য, বাইরের জলীয় বাষ্প এবং অক্সিজেনের হাত থেকে রক্ষা করার জন্য, যাতে অনেকদিন সেটা টিকসই হয় আর সহজে ক্ষয়ও হয় না। ঠিক আছে, তো পরের যে গ্যালভানাইজেশনের প্রয়োজনীয়তা কি বলে দিলাম তোমাদেরকে, যে লোহার তৈরি দ্রব্যে বাতাসের অক্সিজেন বা জলীয় বাষ্পের সংস্পর্শে এলে কি হয়? তাতে মরচে পড়ে। যদি কোনো লোহাকে আমরা যদি বাইরে ফেলে দিই, তাহলে কিছুদিন পর, 5 থেকে 10 দিন পর বা 2-3 দিন পর বা আরো বেশি দিন পর কি হতে পারে? বাইরের অক্সিজেন এবং জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করবে, দিয়ে সেটাকে মরচে ধরিয়ে দেবে। ঠিক আছে, তো এর ফলে লোহা কিছুদিনের মধ্যে কি হবে? ক্ষয়ে যাবে বা ক্ষয়প্রাপ্ত হবে। লোহাকে বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্প থেকে রক্ষা করতে হলে আমাদেরকে কি করতে হবে? গ্যালভানাইজেশন করতে হবে, মানে জিঙ্কের প্রলেপ দিতে হবে। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুতে গিয়েও যেন ছুতে না পাই, এভাবে হেরে যায় যেদিকে আজ তাকায়, কেমন যেন ধোঁয়াশে ধোঁয়াশে লাগে আজ, সবকিছু যেন ধোঁয়া ধোঁয়া। ঠিক আছে, তো ধোঁয়া আশা করি কেটে গিয়েছে।
অন্ধকার থেকে সকাল হয়ে গিয়েছে, আর চ্যাপ্টারও আমাদের ক্লোজ হয়ে গিয়েছে। ঠিক আছে, তো তড়িতের রাসায়নিক প্রভাব চ্যাপ্টারটা এত দূরই, গ্যালভানাইজেশন পর্যন্ত। তো তোমাদেরকে প্রথম পার্টে তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ অবিশ্লেষ্য, আর জলের তড়িৎ বিশ্লেষণ, NaCl এর তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণে ব্যবহারিক প্রয়োগ, এগুলো সম্পর্কে তোমাদেরকে বলেছিলাম। ঠিক আছে, এর মধ্যে VVI ছিল আগের দিনের মধ্যে, জলের তড়িৎ বিশ্লেষণটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর আজকে পড়ালাম তড়িৎ লেপন। তড়িৎ লেপনের মধ্যে আমরা পড়লাম লোহার তৈরি বস্তুর উপর তামার প্রলেপ, আবার লোহার বা পেতলের তৈরি বস্তুর উপর নিকেলের প্রলেপ। ঠিক আছে, তো কীভাবে ক্যাথোড হিসেবে ব্যবহার করতে হয়, কীভাবে অ্যানোড হিসেবে ব্যবহার করতে হয় তার প্রসেস বলে দিয়েছি, শুধু মুখস্থ রাখতে হবে তোমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা। তারপরে আমরা পড়লাম গ্যালভানাইজেশন আর কিছু ডকুমেন্টস কোশ্চেন। ঠিক আছে, তো আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নাই, খুবই স্মুথভাবে তোমরা বুঝতে পারবে। আর পার্ট 1টা অবশ্যই দেখে নেবে, দিয়ে পার্ট 2টা আবার রিভিশন করবে। ঠিক আছে, বারবার যত রিভিশন করবে তত আসন্ন এক্সামে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। তো আবার পরবর্তী কোনো পার্টে আমরা আসবো, পরবর্তী কোনো চ্যাপ্টার নিয়ে। তো তোমাদের কি চ্যাপ্টার লাগবে জানিও তোমাদের, তো চেষ্টা করবো যতটা সম্ভব সেটাকে তুলে ধরার।